পাশের বাসার ভাবি এসে বলল, বিয়ার পর কি হয় জানিস, শীত বাড়লে জামাইয়ের আদর আরো বেশি বাইরে যায়। ডেইলি গোসল ফরজ করে ছাড়বো, তখন কি করবি? তখন তো ভোরেই ঠান্ডা পানি দিয়ে তোর গোসল করা লাগবো না? আদিবা কাঁথার ভেতর থেকে মুখ বের করে দাঁত কটমট করে তাকিয়ে নিয়ে বলে, ভাবি এই সাত সকালে আমার গোসল নিয়ে পড়লা কেন? যখন ফরজ হইব তখন আমি আমারটা দেখব। এখন তোমার নিজের ফরজ আদায় করো গিয়ে, আমার আজকে ফরজ হয়নি। কেন? আজকে তো অনেক শীত। ভাবি ফিক করে হেসে আদিবার কাঁথা টান দিয়ে সরিয়ে বললেন, আইজ আমি টাইট হয়ে রইছিলাম। এগুলো তো জানা লাগবো না, তাড়াতাড়ি আমার মরিচগুলা ব্যালেন্ডার করে দে, আমি চলে যাই প্লিজ ভাবি। রান্নাঘরে গিয়ে নিজের মতো করে নাও। ঠিক আছে বলে ভাবি রান্নাঘরে চলে গেলেন। এই বাড়িতে এখন তার একমাত্র আপনজন এই লুবনা ভাবি, চাচাতো ভাই সুজনের বউ। ছোটবেলায় মা মারা যায়, বলতে গেলে বাবার হাতে মানুষ। বিছানা ছেড়ে উঠে আয়নার দিকে তাকাতেই চোখ পড়ল, গালে অল্প কিছু ব্রণের দাগ আছে। লুবনা ভাবির কাছে এর চিকিৎসা একটাই, বিয়ের পর বরের চুমু খেলে নাকি এসব ব্রণ ফোন আর থাকবে না। কথাটা মনে করে ফিক করে হাসে। তারপর চলে গেল গোসলে। রাতের বেলা ড্রয়িং রুমে বসে অফিসের কাজ করছিলেন আব্বা। শুনতে পেল, এই উফ আস্তে। আজ আবারও সে অদ্ভুত বিশ্রী শব্দটা কানে আসছে আরিফ সাহেবের। শব্দটা আর কোথাও থেকে নয়, আসছে ওনার একমাত্র অবিবাহিত যুবতী মেয়ে আদিবার রুম থেকে। রাত এখন প্রায় 1:15টার মতো বাজে। কার্যক্রম রেখে দরজার পাশে আসলো, কান পেতে শুনলেন। প্রথমবার আরিফ সাহেব ভাবলেন মেয়ে কাঁদছে, কিন্তু পরক্ষণে ওনার ধারণা ভুল প্রমাণ করে ভেসে এলো, আস্তে আস্তে করো প্লিজ। ইস! আরিফ সাহেবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। একটা অজানা ভয় দানা বাঁধে তার মনে। অনিচ্ছা সত্ত্বেও নিজের একমাত্র যুবতী মেয়ের রুমে আবারও আড়ি পাতেন তিনি, এবং অদ্ভুতভাবে সঙ্গে সঙ্গে শব্দগুলো বন্ধ হয়ে যায়। তিনি আর কিছুই শুনতে পান না। মনের ভেতরে শত প্রশ্ন আর কৌতূহল নিয়ে তিনি নিজের বেডরুমে আসেন। সারা রাত ঠিকমতো ঘুম হয় না। এই মুহূর্তে একটা গভীর দ্বিধায় পড়ে আছেন আরিফ সাহেব। ইচ্ছে হচ্ছে মেয়ের রুমে আড়ি পাততে, কিন্তু তিনি বারবার বিবেকের কাছে বাধাগ্রস্ত হচ্ছেন। সেই শব্দগুলো এই মুহূর্তে বিশ্রী আকার ধারণ করেছে। এটাকে দুজন নারী পুরুষের দৈহিক মিলনের একটা চরম পর্যায়ে বলা যায়। আরিফ সাহেবের সাহসে কুলালো না। মাঝরাতে একটা পরপুরুষের সাথে ছি আর ভাবতে পারে না আরিফ সাহেব। ওনার দুচোখ বেয়ে জলের ধারা নেমে আসে। আজ সকালে আরিফ সাহেব ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতেই মেয়ে আদিবার সাথে দেখা হয়। আদিবা হাসি মুখে গুড মর্নিং বললেও আরিফ সাহেব একটু গম্ভীর হয়ে থাকেন। বাবার এমন ব্যবহারে আদিবা অবাক হয়ে প্রশ্ন করে, কি হলো বাবা, এত চুপচাপ কেন? শরীর খারাপ নাকি? আরিফ সাহেব মেয়ের মুখের দিকে তাকান। আদিবার চেহারায় অদ্ভুত কিছুই লক্ষ্য করেন না তিনি। তার প্রাণবন্ত হাসি খুশি মেয়েটা একই রকমই আছে, কিন্তু এতটা ভুল কি মানুষের হতে পারে? নিজেকে সামলে নেন আরিফ সাহেব। মেয়েকে এখন কিছুই বুঝতে দেওয়া চলবে না যে তিনি তাকে সন্দেহ করছেন। বললেন, না তেমন কিছু না, শরীরটা একটু ম্যাচ করছে। ভাবছি আজ আর অফিসে যাব না। মেয়ের মন রাখার জন্য আর নিজের কষ্ট চাপা দেওয়ার জন্য জীবনে তিনি অনেক মিথ্যে কথা বলেছেন। বাবার শরীর ভালো নয় শুনে আদিবা ব্যস্ত হয়ে পড়ে। কপালে হাত ছুঁয়ে বলে, কই দেখি জ্বর আসেনি তো? খুব বেশি খারাপ লাগলে বলো, ডাক্তার আঙ্কেলকে ডেকে পাঠাই। আরে না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি ঠিক আছি। ঠিক বলছো? হ্যাঁ রে, আসলে অফিসে একটু কাজের প্রেসার, তাই ক্লান্ত লাগে। ও নিয়ে তুই ভাবিস না, তোর কোচিং এ লেট হবে। ব্রেকফাস্ট সেরে তাড়াতাড়ি বেরিয়ে যা। আর 2-3টে বছর যেতে দাও, তারপর আর তোমাকে আমি কাজ করতে দেব না। সারা জীবন অনেক কষ্ট করেছো, এরপর আমি চাকরি করব, তুমি শুধু পায়ের উপর পা তুলে খাবে। মেয়ের কথা শুনে আরিফ সাহেব হেসে ফেললেন। মনে মনে কিছুটা ব্যথাও পান। ওনার এমন সুন্দর মেয়েটা কোনো বজ্জাত ছেলের হাতে পড়ে শেষ হয়ে যাচ্ছে না তো? মনের আশঙ্কা মনে চেপে হাসি মুখে তিনি বললেন, পাগলি মেয়ে একটা, নে এখন চটজলদি ব্রেকফাস্টটা সেরে নে দেখি। কাজের বুয়া রহিমা টেবিলে নাস্তা সাজিয়ে দিয়েছে। বাপ মেয়ে দুজনেই একসাথে টেবিলে বসলো। মেয়ে চলে যাবার পর অসুস্থতার বাহানা দিয়ে আরিফ সাহেব আজ আর অফিসে গেলেন না। সিসি ক্যামেরা নিয়ে ফাঁকা বাড়িতে আরিফ সাহেব গোপনে ফোন দিয়ারতে ব্যস্ত হয়ে পড়লেন। বিবেকের কাছে দংশন হয়েও নিজের যুবতী মেয়ের রুমে তিনি সিসি ক্যামেরা লাগালেন। বেডরুমে ল্যাপটপ অ্যাপস দিয়ে জুড়ে দিলেন। বারবার পরীক্ষা করে দেখলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবার শুধু রাত হওয়ার পালা। রাতের বেলা আদিবা নিজের রুমে তখনও পড়ালেখা করছে। ল্যাপটপে চোখ রেখে স্পষ্ট দেখতে পাচ্ছেন আরিফ সাহেব। এর মধ্যে তিনি এটা খেয়াল করলেন মেয়ে ফোনে কারোর সাথে কথা বলে কিনা, কিন্তু তেমন কিছুই হলো না। আদিবা যথারীতি 10টা নাগাদ পড়াশোনায় ইতি টানলো। আরিফ সাহেব ভাবলেন মেয়ের রুমে মাঝরাতে কে আসে সেটা তো ওনাকে জানতেই হবে। এরই মাঝে ওয়াশরুমে ঢুকে আদিবা এখন পরনের পোশাক পাল্টে রাতের পোশাক
পড়ছে। আরিফ সাহেব অনুমান করলেন কতক্ষণ লাগতে পারে। তিনি অপেক্ষা করলেন। মিনিট 20 বাদে তিনি আবার ল্যাপটপের সামনে বসলেন। আদিবা তখন শুয়ে শুয়ে মোবাইল টিপতে ব্যস্ত। তিনি একবার ভাবলেন আদিবা মোবাইলের মাধ্যমে কোনো কুকর্মে লিপ্ত হয়নি তো। কিন্তু কিছুক্ষণ আদিবা মোবাইল রেখে ঘুমানোর প্রস্তুতি নিল। এভাবে মিনিট 40 কেটে গেল, কিন্তু কিছুই হলো না। আদিবা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এদিকে এক নাগারে ল্যাপটপের দিকে চেয়ে থাকতে থাকতে আরিফ সাহেবের চোখেও হালকা তন্দ্রাভাব এসেছিল। হুট করে চটকা ভাঙতেই তিনি আবিষ্কার করলেন আদিবার রুমের কিছু পরিবর্তন ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ হঠাৎই ঝাপসা হয়ে এসেছে, যেন কোত্থেকে একরাশ কুয়াশা এসে জমেছে আদিবার রুমের ভেতরে। এবার আরিফ সাহেবের অবাক হওয়ার পালা। তিনি চোখ মোটা মোটা করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলেন। আদিবার শরীরের উপর থেকে আস্তে আস্তে কাঁথাটা সরে যাচ্ছে, কিন্তু সেখানে দ্বিতীয় কারো উপস্থিতি নেই। এবার তিনি দেখলেন আদিবার ঘুম ভেঙেছে। তার মুখে অদ্ভুত হাসি, যেন আগত ব্যক্তিকে সে খুব ভালো করে চেনে এবং তার জন্যই সে এতক্ষণ অপেক্ষা করছিল। আদিবা এবার হঠাৎই অদৃশ্য কিছু একটাকে জাপটে জড়িয়ে ধরে। চোখের ভুল নয়, স্পষ্ট দেখা যাচ্ছে একটা মানুষের অবয়বকে জাপটে ধরে আছে আদিবা, কিন্তু যাকে ধরেছে সে অসম্পূর্ণ অদৃশ্য কেউ। দৃশ্যটা দেখার সাহস হয় না আরিফ সাহেবের। তিনি দৌড়ে নিজের রুম থেকে বেরিয়ে যান আর সজোরে আদিবার বেডরুমের দরজায় শব্দ করতে থাকেন। কয়েক মুহূর্ত বাদে আদিবার দরজা খুলতেই আরিফ সাহেব হন্তদন্ত হয়ে রুমে ঢুকে কাকে যেন পাগলের মতো খুঁজতে লাগলেন আর বলতে থাকেন, কোথায় কোথায় সে, কোথায় লুকিয়েছে। বাবার এমন কাণ্ডে আদিবা অবাক হয়ে প্রশ্ন করে, কি হলো বাবা, কাকে খুঁজছো তুমি? আরিফ সাহেব এতক্ষণে মেয়ের দিকে ভালো করে তাকান। আদিবার পোশাক আশাক একদম ফিটফাট আর চেহারায় কোনো অদ্ভুত লক্ষণ নেই, বরং সে আরিফ সাহেবের এহেন কাণ্ডে উনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আরিফ সাহেবের মাথাটা যেন হঠাৎই গরম হয়ে গেল। তিনি মেজাজ হারিয়ে ফেললেন। দাঁত কর্মর করে মেয়েকে প্রশ্ন করলেন, সত্যি করে বল আদিবা, কে এসেছিল এই রুমে? ও কি রোজ আসে? আদিবা অবাক হয়ে বলে, আমার রুমে আবার কে আসবে? তুমি কি বলছো বলো তো? আরিফ সাহেব এবার জোর গলায় বললেন, আমাকে একদম মিথ্যে বলবি না, সত্যি করে বল কে এসেছিল তোর রুমে? তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না বাবা, আমার রুমে আবার কে আসবে? আমি তো ঘুমাচ্ছিলাম, তুমি এসে দরজা ধাক্কা দিলে আর আমি উঠে দরজা খুললাম। আরিফ সাহেব এক মুহূর্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। তার চেহারা দেখে মনে হচ্ছে না সে মিথ্যে বলছে, কিন্তু একটু আগে তিনি নিজের চোখে যা দেখলেন তা ভুল হয় কি করে? একবার ভাবলেন মেয়েকে ভিডিও ফুটেজটা দেখিয়ে প্রশ্ন করবেন, তাহলে সে আর মিথ্যে বলতে পারবে না। পরক্ষণেই সে ইচ্ছে দমিয়ে রাখলেন। মেয়ের রুমে যে বাবা গোপন সিসি ক্যামেরা লাগাতে পারে তার প্রতি মেয়ের কোনো সম্মানও বেঁচে থাকবে না। তিনি থতমত মুখে কাঁপতে লাগলেন, আর কিছু বলার শক্তি পেলেন না। বাবার এমন অবস্থা দেখে আদিবার বাবার কপালে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রশ্ন করে, তুমি ঠিক আছো তো বাবা? শরীর খারাপ লাগছে নাকি? আরিফ সাহেব আর নিজেকে সামনে রাখতে পারলেন না। মেয়ের হাত দুটো শক্ত করে ধরে শব্দ করে কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে মেঝের উপরে বসে পড়লেন। এদিকে বাবার এমন কাণ্ডে আদিবা অবাক তো হলোই, চিন্তায়ও পড়লো। কালকেই বাবাকে ডাক্তার দেখাতে হবে, নিশ্চয়ই তার বাবা ভারী অসুস্থ। সে রাতে আদিবা আরিফ সাহেবকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আরিফ সাহেবের অবস্থা অনেকটা পাগল পাগল। তিনি যেন নিজের মধ্যে নেই, ভুলভাল বকছে আর কাকে যেন খুঁজছে বারবার। অবশেষে বাবাকে ঘুম পাড়িয়ে আদিবা নিজের রুমে এসে দরজা বন্ধ করলো এবং আড়াল থেকে আসলো অচেতন আদিবাকে বের করে এনে খাটে শুয়ে দিল। এতক্ষণ আরিফ সাহেবের সাথে আদিবার রূপ ধরে যে ছিল সে রোজ রাতে আদিবার রুমে আসা অদৃশ্য সেই ব্যক্তি, যার কাণ্ড দেখে আরিফ সাহেব ছুটে এসেছিল নিজের মেয়ের রুমে। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আদিবাকে অবচেতন করে কাপড়ের নিচে লুকিয়ে রেখে নিজে আদিবার রূপ ধরে আরিফ সাহেবকে সামলাচ্ছিল মঙ্গা। 407 বছর বয়সী জিন মঙ্গা গত এক সপ্তাহ ধরে আদিবার কাছে আসছে। এই সময়টা আদিবা সম্পূর্ণ ঘোরের মধ্যে থাকে। তার সাথে কি কি হয় তার কিছুই পরবর্তী দিন সকালে আর মনে থাকে না, কিন্তু আজ আরিফ সাহেব সবটা দেখে ফেলেছে। তাই মঙ্গার ঝুঁকি নিতে চায়নি। সে এখনই নিজের কাজ শুরু করে দিয়েছে কম্বলের ভেতরে। সম্মানিত দর্শক, এখানেই সমাপ্তি আমাদের গল্পের প্রথম পর্ব। এই গল্পের বাকি অংশের শুটিং চলমান। আগামীকাল দুপুর 2:01 দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। গল্পটি রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ। সম্মানিত দর্শক, আপনাদের প্রতি সম্মান রেখে কমেন্টের অনুরোধে আমরা ইতিমধ্যে দ্বিতীয় পর্ব রেডি করেছি। আশা রাখছি ভালো লাগবে। গল্পটি শেষ পর্যন্ত দেখবেন। রহিমা বিবি শব্দ শুনে নিঃশব্দে দরজার কাছে এসে কান পাতল। ভেতর থেকে দুজন নারী পুরুষের আদিম খেলার সুখ শব্দ ভেসে আসছে। মুখটা বিকৃত হয়ে গেল রহিমার। মনে মনে হাজারটা গালমন্দ করতে লাগলো। ছি ছি ছি, বাপটা অসুস্থ হয়ে মরতে বসেছে, আর এদিকে আইবুড়ো মেয়ের ঘরে পরপুরুষ ঢুকিয়ে ফষ্টি নষ্টি করছে। কত ভালো ভেবেছিলাম মেয়েটাকে, এই কিনা তার চরিত্র। ছি ছি ছি। রহিমা মনে মনে স্থির করলো সকাল হলেই এই বাড়ির কাজ ছেড়ে সে চলে যাবে। সকালবেলা কাজের বুয়া রহিমা খালাকে রাতে থাকতে বলেছিলাম, কখন কি দরকার পড়ে বলা যায় না। সে একা সবটা
সামলাতে পারবে না। আজ সকালে ঘুম থেকে উঠে রহিমা খালার কুৎসিত ব্যবহার আর কাজ ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা আদিবার মেজাজ বিগড়ে দিয়েছে। রহিমা খালা অকারণে তার সাথে এমন ব্যবহার করলো কেন, আর কেনই বা কাজ ছেড়ে চলে গেল কিছুই বুঝতে পারলো না সে। নিজের হাতে ব্রেকফাস্ট তৈরি করে বাবাকে খাইয়ে দিয়েছে। মানুষটা কেমন বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া একদম কমে গেছে, সব সময় খালি ঘুমায়। এখন আদিবার বুক ভেঙে কান্না আসে। সে একা কিভাবে সামলাবে ভেবে পায় না। সমস্ত ব্যাপারটা ঘিরে আদিবা মানসিকভাবে ভেঙে পড়তে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার আঙ্কেল এসেছিল। ডাক্তার আদিবাদের বহুদিনের পরিচিত। আরিফ সাহেবের অবস্থা দেখে ডাক্তার অবাক হয়েছেন। কোনো রোগ তিনি ধরতে পারলেন না, কিন্তু বুঝতে পারলেন খুব গুরুতর একটা সমস্যা হয়েছে। আরিফ সাহেবের অবস্থা পাগল হওয়ার পূর্ব লক্ষণ। তিনি আশ্বাস দিলে নিয়মিত এসে চেক আপ করে যাবেন। এ কথা বলে তিনি চলে গেলেন। এদিকে পুরো বাড়িতে আদিবা এখন বলতে গেলে একাই। বাবা অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে, ঘুম ভাঙলেই উন্মাদের মতো ব্যবহার করে। এর মধ্যে একদিন ঘটে গেল কুৎসিত একটা ঘটনা। রাত 10টা নাগাদ আদিবা ততক্ষণে বাবাকে রাতের খাবার খাইয়ে দিয়ে আর নিজে খেয়ে শুয়ে পড়েছে। এমন সময় কলিং বেল বাজে। আদিবা বাইরে এসে লুকিং গ্লাসে চোখ রেখে দেখে ডাক্তার আঙ্কেল দাঁড়িয়ে। সে কিছুটা অবাক হয়ে দরজা না খুলে ভেতর থেকে প্রশ্ন করে, আঙ্কেল আপনি হঠাৎ এই সময়? ডাক্তার জবাব দেয়, আজ আসার কথা ছিল না, তবে নতুন একটা ঔষধ পেয়েছি, ভাবলাম সেটা আজই তোমার বাবার উপরে প্রয়োগ করব। দরজাটা খোলো, আমার হাতে বেশি সময় নেই। আদিবা বাড়িতে একা মানুষ হয় একটু ভয়ে ভয়ে থাকে। পরিচিত মানুষ হলেও রাতের বেলা তাদেরকে ঘরে ঢুকাতে তার সাহস হয় না। এবার সে বলে, আপনি সকালে আসুন আঙ্কেল, বাবা তো ঘুমিয়ে পড়েছে। ওপাশ থেকে ডাক্তার আরশের কণ্ঠ ভেসে আসে, তুমি বুঝতে পারছো না, কাল সকালে হবে না, ওষুধটা আজই ওনার শরীরে প্রয়োগ করতে হবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আদিবা ভাবে বাবার অবস্থা সত্যি খুব খারাপ। তাছাড়া ডাক্তার আঙ্কেলকে ভয় পাওয়ার কি আছে, উনি কতদিনের পরিচিত, প্রায় আসছেন বাবাকে চেক আপ করতে। এসব ভেবে আদিবা দরজা খুলে দেয়। ডাক্তার চৌধুরী স্বাভাবিকভাবে আরিফ সাহেবের চেক আপ করলেন এবং কিসের যেন একটা ইনজেকশন পুশ করলেন। মানুষটা তখনও ঘুমে কাদা। সবশেষে ড্রয়িং রুমে এসে বললেন, আমাকে এক গ্লাস পানি খাওয়া তো মামুনি। আদিবা পানি আনতে যায়। ডাক্তার চৌধুরী সদর দরজাটা বন্ধ আছে কিনা দেখে নেন, জানালার পর্দাগুলোর নজর বোলায়। এর মধ্যে আদিবা পানির গ্লাস নিয়ে হাজির হয়, সাথে কয়েক টুকরো বিস্কুট। ডাক্তার শুকনো হাসি এসে বলল, আবার এসবের কি দরকার ছিল? বলতে বলতে একটা বিস্কুট মুখে নেয়। আদিবা কিছুটা তফাতে দাঁড়িয়ে আছে। হঠাৎই ডাক্তার চৌধুরী বলে উঠে, তুমি ওখানে দাঁড়িয়ে কেন মামুনি, বসো এখানে। বলতে বলতে আচমকা আদিবার হাত টেনে জোর করে নিজের পাশে বসায়। আদিবার অস্বস্তি শুরু হয়। সে ছুটে যেতে চাইলে ডাক্তার তাকে আরো শক্ত করে নিজের কাছে টেনে নিয়ে বলতে থাকে, আহা কোথায় যাচ্ছ মামুনি, বসো না চুপ করে। শোনো, তুমি যদি আমার কথা মতো চলো তবে তোমার বাবাকে বিনা পয়সায় উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলবো। ছাড়ুন আমাকে। কি করছেন আঙ্কেল? আঙ্কেল বলেছো? আঙ্কেল তো একটু আদর করতেই পারে তাই না? এসো আমার কাছে এসো। বলতে বলতে আদিবার সাথে জোর জবরদস্তি শুরু করে দেয় ডাক্তার চৌধুরী। আদিবা কোনো মতে তার থেকে ছুটে গিয়ে টেবিলের উপর থেকে ফল কাটার ছুরিটা হুঁচিয়ে ধরে বলতে থাকে, খবরদার আর এগোবেন না, আমি কিন্তু ছুরি চালিয়ে দেব। ডাক্তার আরশের চোখে মুখে শয়তানি হাসি। সে একটু একটু করে এগিয়ে আসতে থাকে আদিবার দিকে। আদিবা ভয়ে পিছিয়ে যেতে থাকে। হঠাৎ অদ্ভুত একটা কাণ্ড ঘটে যায়। ডাক্তার চৌধুরী হঠাৎ জোরে চিৎকার করে মাটিতে চিত হয়ে পড়ে। দেখে মনে হয় কেউ যেন সপাটে তার গালে চর বসিয়েছে। অদৃশ্য কারো হাতে চর খেয়ে ডাক্তার ফ্যালফেল করে এদিক ওদিক তাকাতে থাকে। এর মধ্যে তার বুক আর মুখের উপরে সে অদৃশ্য ব্যক্তি সজরে কয়টা লাথি বসিয়ে দেয়। নাক ফেটে ফিনকে দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। আদিবা পাথরের মতো স্তব্ধ হয়ে দেখতে থাকে। সে অদৃশ্য ব্যক্তি এবার ডাক্তার আরশের গলা চেপে ধরেছে। কাটা মুরগির মতো ছটফট করতে করতে ডাক্তারের দেহটা অসাড় হয়ে আসে এবং পৃথিবী থেকে বিদায় নেয়। পরের দিন থানায় স্যার মেয়েটির বয়ান নিচ্ছে। ও নিজের আত্মরক্ষার জন্য ভিকটিমকে মারতে বাধ্য হয়েছে। মহিলা কনস্টেবলের কথা শুনে ফাইল থেকে চোখ সরিয়ে সামনে তাকান ওসি তারিম মাথা নেড়ে বলেন, আমার কিন্তু তা মনে হয় না। মানে আমি বলতে চাইছি, এরকম একটা কম বয়সী মেয়ের পক্ষে একজন শক্ত সামর্থ্য পুরুষকে গলা টিপে মারা জাস্ট ইম্পসিবল। তাছাড়া মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে, বেশ ভয় পেয়েছে সে। আচ্ছা, ওর বাবা আরিফ সাহেবের এখন কি অবস্থা? উনি মোটামুটি ভালোই আছেন স্যার, ওনাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। গুড, এখন তুমি আসতে পারো। ওকে স্যার। পুলিশ কাস্টডিতে গত 7 ঘন্টা ধরে বন্দি আদিবা। তার হাবভাব উদ্ভ্রান্তের মতো। কাল রাতে কি হলো আর সকাল থেকে কি হলো তার কিছুই সে বুঝতে পারছে না। সে নিজের চোখে দেখেছে অদৃশ্য কিছু তার ডাক্তার আঙ্কেলকে মেরেছে, অথচ সকালে সে পুলিশের কাছে বয়ান দিল একদম উল্টো। ডাক্তারকে নাকি সে নিজেই মেরেছে। আদিবার নিজের মুখও যেন আর তার নিজের দখলে নেই, যেন অন্য কেউ তাকে চালাচ্ছে। এই মুহূর্তে বাবার কথা খুব মনে পড়ছে। মানুষটা বড্ড অসুস্থ, কোথায় আছে কি করছে কিছুই জানে না সে। তার খুব কান্না পাচ্ছে, বোধহয় কাঁদলে মনটা একটু হালকা হবে। এসব ভাবতে ভাবতে আদিবা ফুপিয়ে কেঁদে ফেলে। তার চোখ বেয়ে
জলের ধারা নামতে থাকে। হঠাৎ সে অনুভব করে কে যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। চমকে উঠে দেয়ালের কাছে ঘেঁষে বসে আদিবা। কান্না থেমে তার মনে এখন ভয় জন্ম নিয়েছে। অদৃশ্য কেউ যে আছে এবং সেই যে ডাক্তার আঙ্কেলকে মেরেছিল সেটাও সে জানে। তবে কি এবার তাকেও মারবে সে? না না, সে তো তাকে উল্টো সাহায্য করেছে, তাকে মারবে কেন? ভয়ে থরথর করে কাঁপতে থাকে আদিবা। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে কে তুমি? দেখা দাও, দেখা দিচ্ছ না কেন? কে তুমি? আদিবা দেখতে পায় টুবের মধ্যিখানে কুয়াশার মতো একটা মানুষের অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। দেখতে দেখতে সেটা একজন সুদর্শন যুবকে পরিণত হলো। আদিবা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে যুবকটির দিকে। কি আশ্চর্য, মানুষ এত সুন্দর হতে পারে! পরক্ষণেই মনে হয় এ তো মানুষ নয়। মানুষ হলে এমন অদৃশ্য হতে পারতো নাকি? আদিবা জিজ্ঞাসা করে, কে তুমি? যুবকটি এবার মুচকি একটা হাসি দেয়। আদিবা অবাক হয়ে দেখতে থাকে, এত সুন্দর করে কেউ হাসতে পারে? হাসি থামিয়ে যুবক বলে, মঙ্গা, আমার নাম মঙ্গা। আদিবার ভ্রু কুঁচকে যায়। এমন সুন্দর সুদর্শন একটা যুবকের নাম কি করে মঙ্গা হয়? নামটা তার একদমই পছন্দ হয়নি। আদিবার মনের কথা বুঝতে পেরে যেন যুবকটি এবার বলে উঠল, নাম দিয়ে কি হবে? নাম একটা হলেই হলো, আসল কথা হচ্ছে ব্যক্তিটি কেমন সেটা দেখতে হবে। আদিবা অবাক হয়ে বলে, তুমি কি মানুষ? মঙ্গা হেসে উত্তর দেয়, না, আমি একজন জিন। আদিবা বলে, তোমার কাছে আমার অনেকগুলো প্রশ্ন আছে। মঙ্গা আবারও হাসে, তারপর বলে, আমি জানি সেই প্রশ্নগুলো কি। আর দেরি নয়, আজ আমি তোমাকে সবটা খোলাসা করে বলবো। এসব কথা শোনার পর হয়তো আমার উপর তোমার খুব রাগ হবে, আমাকে তুমি খারাপও ভাবতে পারো, কিন্তু তাও তোমার এগুলো শোনা দরকার। এরপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে মঙ্গা বলতে থাকে, আদিবা, তোমাকে আমি প্রথম দেখেছিলাম আজ থেকে ঠিক 21 দিন আগে, এক দুপুর বেলায়। তুমি সেদিন দুপুরে একা একা কলেজ থেকে ফিরছিলে। তোমাদের বাসার কিছুটা দূরে রাস্তার পাশে যে বিশাল বাঁশঝাড় রয়েছে, ওখানে মাস কয়েক হলো আমি আস্তানা গেড়েছি। সেদিন দুপুরে তোমাকে দেখে আমার বড্ড ভালো লেগেছিল। নির্জন গরম দুপুরে তোমার ঘর্মাত্মক ভেজা শরীরটা আমাকে টানছিল। আমি মিথ্যে বলবো না আদিবা, আমার দেখা তুমি সবচেয়ে সুন্দরী নারী। আমি সেদিনই তোমার প্রেমে পড়েছিলাম। আমি যে কোনো মূল্যে তোমাকে কাছে পেতে চেয়েছিলাম। তার জন্য আমি অপেক্ষা করছিলাম তুমি কখন অপবিত্র হবে, আমি তখনই তোমার শরীরে প্রবেশ করব। ঠিক তার এক সপ্তাহ বাদে তোমার পিরিয়ড শুরু হয়। ওই সময়টা আমি কাজে লাগাই। আমি জানি এটা অন্যায়, তবুও তোমাকে কাছে পাওয়ার জন্য আমি এক প্রকার মরিয়া হয়ে উঠেছিলাম। এই পর্যন্ত বলে মঙ্গা থামে। আদিবা বাকরুদ্ধ হয়ে সবটা শুনে যায়। তার দু চোখ বেয়ে আবারও জলের ধারা নেমে আসে। তার সামনে দাঁড়িয়ে থাকা যুবকটিকে দেখে বড্ড ভয় আর ঘেন্না হচ্ছে। কান্না জড়িত ভাঙা ভাঙা কণ্ঠে আদিবা বলে ওঠে, আমার বাবা হঠাৎ এমন পাগল পাগল হয়ে গেল কেন? এর পেছনেও কি তোমার হাত আছে? মঙ্গা মাথা নিচু করে বলে, হ্যাঁ, এর পেছনেও আমার হাত আছে। সেদিন তোমার বাবা বুঝে ফেলেছিল যে আমি রাতে অদৃশ্য হয়ে তোমার ঘরে আসি। আমি আর ঝুঁকি নিতে চাইনি, তাই তোমার বাবাকে, ছি, তুমি এতটা খারাপ। প্রথমে আমার বাবাকে পাগল বানালে, নিজে ডাক্তার আঙ্কেলকে মারলে, তারপর সেই দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিলে। কি চাও তুমি? কেন আমাকে সর্বদিক দিয়ে শেষ করে দিচ্ছ? দেখো আদিবা, বোঝার চেষ্টা করো। তুমি যদি পুলিশকে বলতে ডাক্তার আঙ্কেলকে অদৃশ্য কেউ মেরেছে, তাহলে তারা তোমাকেও তোমার বাবার মতো পাগল ভাবতো। তাই আমি তোমার ভেতরে প্রবেশ করে তোমাকে দিয়ে বলিয়েছিলাম যে তুমি নিজের আত্মরক্ষার জন্য তাকে খুন করেছো। কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, আমি সব আগের মতো করে দেব। আগের মতো করে দেব মানে? পারবে তুমি মৃত মানুষকে জীবিত করতে, আমার বাবাকে আগের মতো সুস্থ করতে? তুমি কি আমাকে পাগল ভাবছো যে তোমার কথা আমি বিশ্বাস করব? মঙ্গা এক মুহূর্ত আদিবার দিকে চেয়ে থাকে, তারপর বলে, না, আমি মৃত মানুষকে জীবিত করতে পারবো না, তবে তোমার বাবাকে হয়তো কিছুটা সুস্থ করে তুলতে পারি, আর পারি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে। বলেই মঙ্গা এগিয়ে এসে হাঁটু গেড়ে তার সামনে বসে আদিবার কাঁধে হাত রাখে। সঙ্গে সঙ্গে আদিবা সাপের মতো ফুঁসে উঠে মঙ্গার হাতটা সরিয়ে দিয়ে বলল, খবরদার বলছি, তুমি আমাকে ছোবে না। তোমার মুখও আমার দেখতে ইচ্ছে করছে না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। বলতে বলতে আদিবা মুখে হাত চাপা দিয়ে কাঁদতে থাকে। মঙ্গা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। দেখো, আমি জানি আমি যা করেছি তা গুরুতর অন্যায়, কিন্তু এটাও সত্যি যে আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসি বলেই ঝোঁকের মাথায় এসব করে ফেলেছি। আদিবা তাচ্ছিল্য করে বলে, ভালোবাসা? কিসের ভালোবাসা? আমার এত বড় ক্ষতি করে তুমি এখন ভালোবাসার কথা বলতে এসেছো? হয় তুমি একটা বদ্ধ উন্মাদ, নয়তো তুমি আমাকে বড্ড বোকা ভাবছো, তাই না? মঙ্গা এক মুহূর্ত আদিবার চোখের দিকে তাকিয়ে থাকে। তার চোখে অবিশ্বাস আর তাচ্ছিল্যে বহিঃপ্রকাশ ঘটছে। আদিবা তার কথা একদমই বিশ্বাস করেনি। মঙ্গা এবার অদ্ভুত একটা কাণ্ড করলো। সে আচমকা আদিবাকে দুহাতে নিজের বুকে জাপটে ধরলো। আদিবা প্রথমটাই থতমত খেয়ে গেল। পরক্ষণে নিজেকে মঙ্গার কাছ থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারল না। মঙ্গা তাকে আষ্টে পৃষ্ঠে পরম যত্নে জড়িয়ে ধরেছে। আদিবা অনুভব করে তার সারা শরীরে কিছু একটা পরিবর্তন হচ্ছে। একটা অদ্ভুত আলোক রশ্মি খেলা করছে তার সারা শরীর জুড়ে, সেই সাথে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে।
যাচ্ছে, তার শরীরটা ধীরে ধীরে যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আদিবা অবাক হয়ে দেখলো মঙ্গার অদৃশ্য হওয়ার সাথে সাথে সে নিজেও অদৃশ্য হয়ে যাচ্ছে। এদিকে ওসি তারিম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এমন ঘটনা তিনি আগে কখনো দেখেনি। বন্ধ সেলের ভেতর থেকে একটা মানুষ যেন বেমালুম গায়েব হয়ে গেছে। ঘন্টাখানেক আগেও ওসি তারিম দেখেছিল আদিবা সেলের ভেতরে বসে কাঁদছে। সেলে বড় একটা তালা ঝোলানো ছিল, সেটা এখনো ঝোলানো আছে, অথচ আদিবা ভেতরে নেই। তাকে যদি তালা খুলে বের করে কেউ নিয়েও যায় তবে সেটা ওসি তারিমের দৃষ্টি গোচর হওয়ার কথা নয়, কারণ সেলে যাওয়া আসার একমাত্র পথের মাঝেই তার কেবিনটা পড়ে। এই 1 ঘন্টা সে নিজের কেবিনেই ছিল, তারপরও কি করে আদিবা গায়েব হলো? থানার প্রতিটা সিসি ক্যামেরার ফুটেজ চেক করা হয়েছে, কিছুই পাওয়া যায়নি। মেয়েটা যেন একদম হাওয়ায় মিলিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে আমাদের 2য় পর্ব শেষ হলো এবং 3য় পর্বের শুটিং চলমান। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 3য় পর্ব দেখতে চাইলে কমেন্টে লিখে জানান। গল্পটি রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও আশরাফ।